গুড মর্নিং ফ্রম গোকিও। আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এর তৃতীয় এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আগের দুইটি পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে নামচে বাজার হয়ে ডোলে মাচারমো ক্রস করে গোকিওতে এসে পৌঁছেছি। আর এই এপিসোডে আপনারা দেখবেন আমরা গোকিও রিসামিট করব কিভাবে, আমরা কিভাবে গ্লেশিয়ার ক্রস করব এবং আমরা কিভাবে দ্য মাইটি চোলা পাস ক্রস করব। আমি ভুলেই গেছি আমি কি কষ্ট করতে করতে এই জায়গাটাতে এসে পৌঁছাইছি। তাহলে চলুন রোমাঞ্চকর এই যাত্রার তৃতীয় পর্ব শুরু করা যাক। গোকিওতে সারা বছরই রাতে মাইনাসের নিচে তাপমাত্রা নেমে যায়, আর শীতকালে তো পুরো লেকটাই জমে বরফ হয়ে যায়, যেখানে আইস স্কেটিং এর প্রতিযোগিতাও হয়ে থাকে। আমরা যে সময়ে এসেছি অর্থাৎ মনসুন সিজনের এই সময়টায় শীত সব থেকে কম থাকে। তারপরেও সকালে উঠে দেখি হাত মুখ ধোয়ার পানিটা পুরোপুরি জমে বরফ হয়ে গেছে। এই ঘটনা অবশ্য আমাদের সাথে মাচারমোতেও ঘটেছিল। আজকে সপ্তম দিনে গোকিওর পাশেই একটা ছোটখাটো মাউন্টেন আছে যার নাম গোকিওরি, যার উচ্চতা 5300 মিটার। আমরা সেটা আজকে সামিট করব। এটা সামিটের পাশাপাশি একটা অ্যাক্লিমাটাইজেশন হাইকিংও হয়ে যাবে, কারণ এর পরে আমরা যে ভিলেজগুলোতে থাকবো বা যে জায়গাগুলো ক্রস করব তার প্রত্যেকটাই কিন্তু 5000 মিটারের উপরে হবে। সো আমাদের কিন্তু অ্যাক্লিমাটাইজেশনটাও খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা তাহলে গোকিওরির পথে হাঁটা শুরু করে দেই। Lions roaring in the morning sun, searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. Birds chirping and I hear my name, grasping into a life. Life is happy but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, we'll never be alone. Savannah, the beauty of the world. Savannah, let's all take a ride. Savannah. সমুদ্রপৃষ্ঠ থেকে এত উপরে প্রাণের এমন মেলা থাকবে সেটা হয়তো অনেকে কল্পনাই করতে পারবেন না। এভারেস্ট রিজিয়নে প্রায় 11 ধরনের প্রজাতির পাখি পাওয়া যায়। এই মুহূর্তে যাদেরকে দেখছেন তারা তিবেতান স্নোকক নামেই পরিচিত। সকালের মিষ্টি রোদে পাহাড়ের গা থেকে ছোট ছোট পোকামাকড় ধরে খাচ্ছে তারা। এদিকে লেকের পানিতে ভেসে বেড়াচ্ছে বিশেষ এক প্রজাতির হাঁস। গোকিওরিয়ের উচ্চতা 5360 মিটার। যদিও আমি মাঝে মাঝে 5300 মিটার বলেছি, আপনারা একটু কারেক্ট করে নেবেন। গোকিও ভিলেজ থেকে এর সামিট পয়েন্টের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটারের মতো, অর্থাৎ বুঝতেই পারছেন কেমন স্টিফ হতে পারে। এখানে রাস্তায় অনেকগুলো রুট দেখা যাবে, তবে সবগুলো রুটই ইভেন্চুয়ালি সামিটের দিকেই আপনাকে নিয়ে যাবে, তাই কনফিউজড হবার কিছু নেই। শুধুমাত্র বেইজের কাছে একটা জায়গা আছে যেখানে সাইনবোর্ডেই দেয়া আছে যে কোন দিকে আপনি যাবেন সামিটের রাস্তা খোঁজার জন্য, আর অন্য একটা রাস্তা চলে গেছে রেঞ্জোলা পাসের দিকে। যারা 3 পাস ট্র্যাক করতে আসেন তারা ওই রাস্তা ধরেই রেঞ্জোলা পাসের দিকে গিয়ে থাকেন। খাড়া পাহাড়টির গা ঘেঁষে জিগজ্যাগ রেখার মতো উপরের দিকে উঠে গেছে রাস্তা, তবে শেষের রাস্তাটুকু কিন্তু অনেক বেশি স্টিফ।
এলিভেশন 5300 মিটারস। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলো, মাউন্ট চৌইউ, মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোটসে, মাউন্ট নোপসে, মাউন্ট আওয়াডাবলাম, পৃথিবীর সর্বোচ্চ চূড়াগুলো। আর আমার ঠিক সামনেই মাউন্ট কন্তারি। আর আমি এই মুহূর্তে আছি 5300 মিটার এলিভেশনে মাউন্ট গোকিওরির উপরে। গোকিওরি শব্দের অর্থ হল গোকিও ভিউ পয়েন্ট। এখান থেকে একসাথে আপনি মাউন্ট এভারেস্টের রেঞ্জ, নগজুম্পা গ্লেশিয়ার এবং গোকিও লেকের অপার্থিব এক ভিউ পাবেন, যা কালাপাত্থার থেকেও দেখা যায় না। নগজুম্পা গ্লেশিয়ারের উৎপত্তি পৃথিবীর ষষ্ঠ উচ্চতম মাউন্টেন চোওয়ু থেকে, যা নেপালের তথা হিমালয়ের সবচেয়ে দীর্ঘতম গ্লেশিয়ার, যার দৈর্ঘ্য 36 কিলোমিটার। আমাদের গোকিও এর অন্য দুইটি লেকে যাবার মতো সময় হাতে নেই, কিন্তু গোকিওরি এর উপর থেকেই অন্য লেকটিরও দেখা পেয়ে গেলাম। তবে সেটা দ্বিতীয় এবং তৃতীয় লেকের মতো এতটাও আকর্ষণীয় নয়। গোকিও লেক হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি স্থান। হিন্দু ধর্মের উৎসব জানাই পূর্ণিমাতে অনেক তীর্থযাত্রী এখানে আসেন। তাদের ধারণা এখানেই নাগ দেবতার আবাসস্থল। অবশেষে দুর্ধর্ষ একটা ট্রেকিং শেষে আমরা ফিরে এসেছি গোকিও ভিলেজে। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম সকাল 8টায় এবং এখন বাজে বেলা 1টা, অর্থাৎ উপরে যাওয়া এবং আসা মিলে 5 ঘন্টার মতো সময় লাগে। গোকিওরি পাহাড়টা কিন্তু যথেষ্ট পরিমাণে স্টিফ ছিল। পুরো রাস্তার দৈর্ঘ্যটা হলো 1.9 কিলোমিটার, কিন্তু আপনাকে এলিভেশন গেইন করতে হবে 500 মিটার। তার মানে বুঝতেই পারছেন যে কি পরিমাণে খাড়া পাহাড় আপনাকে পাড়ি দিতে হবে। তো যাই হোক, খুবই অসাধারণ একটা অভিজ্ঞতা নিয়ে রুমে ফিরছি, কারণ আপনার এই পরিশ্রমটা ওর্থ ইট। এতটাই সুন্দর ভিউ উপরে। এখন গোকিওতে বিকাল 5:30 বাজে। আমরা ট্রেকিং শেষ করে ফিরে দুপুরের খাওয়া দাওয়া করে একটা খুব সুন্দর ন্যাপ নিয়ে নিয়েছি। যদিও আজকে ট্রেকিং শেষে একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে আমার নাক থেকে হালকা কিছুটা ব্লিডিং হচ্ছিল, সাথীরও সেম হচ্ছিল। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওরা বললো যে না, এটা কোনো প্রবলেম না, এটা ঠান্ডার জন্য সাধারণত হয়ে থাকে, এটা কোনো সমস্যা না। তো সব মিলিয়ে আজকে গোকিওরি সামিটটা অনেক এনজয়েবল ছিল, অনেক বেশি সিনিক ছিল। আগামীকালকে অর্থাৎ আমাদের এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এর 8ম দিন আমরা পার করতে যাচ্ছি নগজুম্পা গ্লেশিয়ার। আগামীকালকে আমরা এখান থেকে নগজুম্পা গ্লেশিয়ার পার করে থাকনাক নামক ভিলেজে গিয়ে উঠবো। তো দেখা হচ্ছে আগামীকালকে সকালে। অ্যানাদার গুড মর্নিং ফ্রম গোকিও। আজকে গোকিওতে আমাদের শেষ দিন। আজকে আমরা গোকিও থেকে থাকনাকের উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে থাকনাকের দূরত্ব মোটামুটি 3.5 কিলোমিটারের মতো। যেতে মোটামুটি 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে। বাট সবচেয়ে ডেঞ্জারাস পার্ট যেটা, সেটা হচ্ছে যে গোকিও থেকে থাকনাক যাওয়ার পথে আমাদেরকে নগজুম্পা গ্লেশিয়ার পার হতে হবে। তো সকাল সকাল এখানে খুবই মিষ্টি রোদ উঠেছে, আর প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণে আমরা একটু ভাবলাম যে রোদে এসে একটু হাঁটাহাঁটি করি। তো গ্লেশিয়ারের যে ব্যাপারটা নিয়ে বলছিলাম, সাধারণত পাহাড়ি ট্রেইলগুলো কনস্ট্যান্ট থাকে, বাট গ্লেশিয়ার হচ্ছে বরফের নদী, অর্থাৎ আইসফল থেকে ধীরে ধীরে বরফ নিচের দিকে গড়িয়ে পড়ে গ্লেশিয়ার হয়ে তারপর সেটা আবার আরও একটু নিচে গিয়ে পাহাড়ি নদীতে পরিণত হয়। অর্থাৎ গ্লেশিয়ার সবসময় চলমান, আর এর ভেতরে বিভিন্ন ধরনের পাথর মিক্সিং অবস্থায় থাকে। আমি গ্লেশিয়ার নিয়ে আরও একটু বিস্তারিত বলার চেষ্টা করব, আপাততর জন্য এতটুকুই।
His Pran is a Bangladeshi brand. In Malaysia, so many brand. This one. Yes, they also sell in Malaysia, Indonesia, maybe. আমরা এখন ব্রেকফাস্ট করে নিব। সত্যি কথা বলতে এই লজের খাবার অনেক ভালো ছিল। দিদি অনেক বেশি ভালো রান্না করে, আমি ওনার খাবার খুবই মিস করব। আর ট্রেইলে ভালো এবং পুষ্টিকর খাবার খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো অনেক সময় দেখা গেছে যে মেনুতে যে খাবারগুলো আছে সেগুলো হয়তো বা খেলে আমাদের কিছু প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রিক বা অন্যান্য কোনো সমস্যা। সেক্ষেত্রে আমরা যদি দিদিকে বলি যে হ্যাঁ আমাকে এভাবে কাস্টমাইজ করে দেন, যেমন গতকালকে রাতে আমরা রুটি দিয়ে সবজি কাস্টমাইজ বানিয়ে খেয়েছিলাম, তো উনি কিন্তু সেটা আমাদেরকে করে দিয়েছিলেন। আমাদের জন্য এটা একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপেরিয়েন্স, তাই নিজেদের স্মৃতিটুকু ফেলে আসতেও কিন্তু আমি ভুলে যাইনি। আপনারা যদি কখনো এখানে আসেন এবং আমার স্টিকারটাও যদি পেয়ে যান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখানে ইন্টারনেটের ব্যাপারে আপনাদেরকে আরও একটু আপডেট দিয়ে দিই। ডোলে এবং মাচার মধ্যে এভারেস্ট লিঙ্ক চলে। এভারেস্ট লিঙ্ক কিন্তু খুবই এক্সপেন্সিভ, যেটার দাম আপনার 1 জিবির জন্য 800 রুপি করে খরচ হয়। আর অন্যান্য সব ভিলেজে, এই ট্রেলের সমস্ত ভিলেজে নেপাল এয়ারলিঙ্কটা চলে, তবে এটা হচ্ছে ওয়াইফাই সিস্টেমের মতো অনেকটা। আপনাকে কার্ড কিনে ইউজ করতে হবে। কার্ড হচ্ছে আপনি একদিনের জন্য নিতে পারেন 24 আওয়ার, অথবা 48 আওয়ারের জন্য আপনি কার্ড কিনতে পারেন। এটা যে কোনো ভিলেজেই আপনার চলবে। 24 আওয়ারের কার্ডের দাম 600 রুপি এবং 48 আওয়ারের কার্ডের দাম 1000 রুপি। ডুলেতে কিন্তু আমরা নামাস্তের নেটওয়ার্ক পেয়েছিলাম। আশা করছি লবুচে পর্যন্ত গিয়েও আমরা নামাস্তের নেটওয়ার্ক পাবো। অর্থাৎ মাচানমো থেকে শুরু করে জংলা পর্যন্ত কোনো ধরনের কোনো সিমের নেটওয়ার্ক আপনি পাবেন না। তবে আপনি যদি নেপাল এয়ারলিঙ্কটা কিনে ইউজ করতে চান তাহলে সেটা করতে পারেন। আমরা যত উপরে উঠছি জিনিসের দাম ততই বাড়ছে। গোকিওতে আমাদের 2 রাতে বিল এসেছে 12,000 রুপি। গরম পানি ছাড়া এখানে চলা খুবই মুশকিল, আর এখানে 1 কাপ গরম পানির দাম পড়েছে 150 রুপি করে। এই রুটে অন্য কোনো ট্র্যাকার না থাকলেও ভাগ্যক্রমে আমাদের সাথে এক লোকাল ভাইয়ের দেখা হয়ে গেল, যিনি থাংনাক হয়ে জংলার দিকেই যাবেন। I've been Choyu, North Summit West. Okay. I've been Everest, Choyu, and I climbed Lopechu Peak 14 times. That's it. Wow. Bye. You come to visit Bangladesh and Bangkok. And then go to Kamangsu, Kai. Okay, দাদা, goodbye. Bye. এখন মোটামুটি 12টা বাজে এবং আমরা বের হচ্ছি থাগনাকের উদ্দেশ্যে। তো আর কি, আমরা একসাথেই রওনা হলাম যে গল্প করতে করতে চলে যাওয়া যাবে। ওকে দিদি, গুডবাই, টেক কেয়ার, সি ইউ। গোকিও থেকে থাংনাকের দূরত্ব মাত্র 3.7 কিলোমিটার, যা যেতে সময় লাগে মাত্র 2.5 ঘন্টার মতো। অর্থাৎ 2টা ভিলেজের মাঝখানে শুধু ওই একটা গ্লেশিয়ারই, আর কিছুই নেই। তবে হারিয়ে গেলে আদৌ ফেরা হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। গোকিও থেকে গ্লেশিয়ারে নামার আগে হালকা চড়াই আছে, তারপরে গ্লেশিয়ারের নামাটা কিন্তু বেশ সাবধানতার সাথে নামতে হবে, কারণ একদম চিকন রাস্তা, কোনোভাবে পা ফসকে গেলেই একদম 200 থেকে 300 ফিট নিচের ক্রিভাসে নিজেকে আবিষ্কার করবেন। তাছাড়া পুরোটাই গুড়া আলগা পাথরে ভরা। তবে গ্লেশিয়ারে নামার পরেই শুরু হবে আসল চ্যালেঞ্জ। জীবনে প্রথমবারের মতো গ্লেশিয়ারে নেমে মনে হচ্ছিল ভিন্ন কোনো গ্রহে চলে এসেছি। একই দিকে প্রচুর রাস্তা চলে গেছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই আবিষ্কার করবেন যে সেই রাস্তা ভেঙে বরফের নদীতে তলিয়ে গিয়েছে। অনেক জায়গা ছিল যেখানে আর কোনো রাস্তাই অবশিষ্ট নেই। অল্পের জন্য কোনো রকমে পার হয়েছি আমরা। একদম শুনশান নীরব জায়গাটিতে কেবলই ভেসে আসছিল বরফ গলা খাদে ঢুপঢাপ পাথর গড়িয়ে পড়ার শব্দ। চলুন যেতে যেতে গ্লেশিয়ার নিয়ে আরো কয়েকটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেই, কারণ বাংলাদেশ নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থিত হবার কারণে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা সম্পর্কে জানেন না। গ্লেশিয়ারকে বাংলায় হিমবাহ বা তুষার নদী নামেও ডাকা হয়। হাই অল্টিটিউড মাউন্টেনগুলোতে তুষারপাতের পর তা জমে যায় এবং পরবর্তীতে বিশাল বিশাল আকারের সব বরফের স্তূপে পরিণত হয় এবং ধীর গতিতে নিচের দিকে নেমে আসতে থাকে নদীর মতো। আর এই জিনিসটাকেই সোজা বাংলায় বলা হয় গ্লেশিয়ার। তার মানে হচ্ছে
গ্লেশিয়ার জিওলজিক্যালি খুবই আনস্টেবল। পৃথিবীর সবচেয়ে দ্রুত বহমান গ্লেশিয়ারটির নাম জ্যাকবসবেন ইসব্রি, যা গ্রিনল্যান্ডে অবস্থিত, যার মুভমেন্ট রেট প্রায় 40 মিটার পার ডে। অন্যদিকে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত গ্লেশিয়ার খুম্বু এর মুভমেন্ট রেট 1 মিটার পার ডে। মাউন্ট এভারেস্টের খুম্বু আইসফল থেকে উৎপত্তি লাভ করে নিচের দিকে নেমে এসে তা খুম্বু গ্লেশিয়ার নামে পরিচিতি লাভ করে। এই সিরিজের চতুর্থ এপিসোডে আমরা লবুজে থেকে গোরাকশেপ যাবার পথে খুম্বু গ্লেশিয়ার ক্রস করব। তখন আরো অনেক তথ্য জানানোর চেষ্টা করব। What does perfect even mean? Is there even such a thing? Ooh, can we switch up all the rules and imagine a utopia? Darling, I'm just so fed up with these expectations. They keep weighing me down. My heart is begging me to get the hell out of my head. I'm gonna live inside the upside down for a minute and pretend, honey, I'm a perfect 10. Whoa, whoa, honey, I'm a perfect 10. Whoa. এখন আমাদেরকে আবার এই পুরো রাস্তাটা উপর দিকে উঠতে হবে। যতটুকু নেমেছিলাম ততটুকুই আবার উঠতে হবে। My head and I start to see, honey, I'm a perfect 10. অবশেষে আমরা সাকসেসফুলি গ্লেশিয়ার পার করে ফেলেছি। এখন আমরা আমাদের ডেস্টিনেশন থাকনাক ভিলেজের দিকে রওনা হচ্ছি। Honey, I'm a, yeah. Yeah, I've discussed it with myself, and I'm disgusted with the way we're told to have a certain face, a certain weight, because we aren't pixels on a screen. No, we're human, we breathe. Every single thing we see curated, it's overrated. These expectations, they keep weighing me down. My heart is begging me to get the hell out of my head. I'm gonna live inside the upside down for a minute and pretend, honey, I'm a perfect 10. Whoa, honey, I'm a perfect 10. Whoa, and if I say it enough, it gets ingrained in my head, and I start to think, honey, I'm a perfect 10. Honey, I'm a perfect 10. Whoa, honey, I'm a perfect 10. Honey, I'm a, yeah. আমরা থাকনাক এসে হালকা নাস্তা হিসেবে বয়েলড ভেজিটেবল অর্ডার করেছি, যেটার প্রাইস পড়েছে 700 রুপি। তো এখানে আসার পরে এভারেস্ট লিঙ্ক বা কোনো সিমও যেহেতু কাজ করতেছে না, সো আমরা এখানে এসে একটা নেপাল এয়ার লিঙ্কের 48 ঘন্টার প্যাকেজ নিয়েছি। খরচ পড়েছে 1000 রুপি। তবে এটার একটা খারাপ দিক হচ্ছে, এটা দিয়ে আপনি শুধুমাত্র একটা ডিভাইসেই লগ ইন করতে পারবেন, মাল্টিপল লগ ইনের কোনো অপশন নাই। একবার একটা ডিভাইস দিয়ে লগ ইন করলে পরের বার আর অন্যটা দিয়ে লগ ইন করা পসিবল না। আমাদের গোকিও থেকে থাকনাক পৌঁছাতে সময় লেগেছে মোটামুটি 2.5 ঘন্টার মতো। এর মধ্যে 2 ঘন্টা ব্যাপী আমরা শুধুমাত্র গ্লেশিয়ারটাই ক্রস করেছি। ট্রেল আপডেট যদি আপনাদেরকে বলতে চাই তাহলে বলতে হয় আজকের রাস্তা খুবই ইজি ছিল, কিন্তু ব্যাপারটা যেটা ছিল সেটা হচ্ছে যে ডেঞ্জারাস গ্লেশিয়ারটা। যেহেতু এই গ্লেশিয়ারটা বারবার ভাঙা করার মধ্যে দিয়ে চলতেই থাকে, সো নির্দিষ্ট কোনো রাস্তা নেই এটার। আপনারা একটু আগে ভিডিওতেও দেখেছেন যে আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তাগুলো কিভাবে ভেঙে ভেঙে পড়ছিল। তো যে কারণে এই রাস্তাটা ক্রস করতে আমাদের একটু বেশি সময় লেগেছে। আগামীকাল আমাদের জন্য সবচেয়ে টাফ ডে হতে চলেছে। ইনফ্যাক্ট এই পুরো ট্র্যাকের সবচেয়ে টাফ ডে সেটা হচ্ছে কালকে আমরা
দ্য মাইটি চোলা পাস ক্রস করতে চলেছি। আর এটা ক্রস করতে মোটামুটি আমাদের 9 থেকে 10 ঘন্টার মতো সময় লেগে যাবে টানা ট্র্যাক করার সত্ত্বেও। আমরা মোটামুটি সকাল 6টার দিকে রওনা হওয়ার প্ল্যান করেছি। আর আমাদের রাস্তায় যেহেতু আর কোনো ভিলেজ পড়ার কোনো সম্ভাবনা নেই, শুধুমাত্র একটা স্টিফ খাড়া পাহাড় বেয়ে আমাদেরকে উঠতে হবে এবং নামতে হবে, এবং আশেপাশে কোনো ভিলেজও আমাদের নাই। সো আমাদের কালকে খাবার দাবার কিন্তু প্যাকেট করে নিয়ে যেতে হবে। আর আমরা এখন যে লজে আছি সেখান থেকে খাবার প্যাকেট করে নেওয়ার ব্যবস্থা আছে। আমি একটু পরে আপনাদেরকে মেনুটা দেখিয়ে দিচ্ছি যে এখানে খাবার দাবারের দামটা কিরকম। আগামীকালকে চোলা পাস ক্রস করার জন্য আমাদের মোটামুটি 800 মিটারের মতো এলিভেশন গেইন করতে হবে। তো লেটস সি কি অবস্থা হয়। তো দেখা হচ্ছে আগামীকালকে সকালে। গুড মর্নিং ফ্রম থাকনাক। আজকে আমরা এই মুহূর্তে সকাল 5:30 বাজে। আমরা মোটামুটি 6টার দিকে রওনা হব জংলার দিকে, এবং জংলায় যাওয়ার পথে আমাদেরকে ক্রস করতে হবে চোলা পাস। সো আমরা একটু সময় হাতে নিয়েই বের হচ্ছি। আমাদের মোটামুটি 9 থেকে 10 ঘন্টা সময় লাগতে পারে পুরো ট্রেকটা শেষ করতে। আমরা এখন হালকা কিছু খেয়ে নিব, ডাল ভাত, আর আমরা আমাদের লাঞ্চটা প্যাক করে নিয়ে যাব, রাস্তায় যেখানে সময় পাবো খেয়ে নিব। আমি জানি না আমার কেন চোখ মুখ ফুলে আছে, এমনিতে আমার কোনো ফিজিক্যাল কোনো প্রবলেম হচ্ছে না বা অন্য কোনো প্রবলেম হচ্ছে না, হয়তো বা ঘুমের তারতম্যের কারণে এই জিনিসটা হচ্ছে। আমরা মোটামুটি 2 ঘন্টা ট্রেকিং শেষে এই জায়গাটাতে এসে উপস্থিত হয়েছি। এটা চোলাপাস যাওয়ার রাস্তার মোটামুটি অর্ধেক রাস্তা আমরা অলরেডি কভার করে ফেলেছি। ওই যে দূরে স্টিল আমরা গ্লেশিয়ারটা দেখতে পাচ্ছি। এটার উপরে উঠলেই আমরা চোলাপাস দেখতে পাবো। ওপরে যেতেই আমাদের সামনে চোলাপাসের লাল রডের পোলগুলি দৃশ্যমান হওয়া শুরু করলো। এখান থেকে শুরু করে চোলা গ্লেশিয়ারের শেষ পর্যন্ত এই পোল গেঁথে দেয়া আছে। এই জায়গাটা পুরাই ভুলভুলাইয়া, তাই এই দিশা ধরেই এগোতে হবে, নইলে হারিয়ে যাওয়া একদম সুনিশ্চিত। Like you, be strong to hold the powers of the sun. To dream, believe in strength. Now I'm the only one. এখন বাজে সকাল 9টা এবং আমরা 3 ঘন্টার টানা ট্রেকিং করে চোলাপাসের স্টার্টিং পয়েন্টে এসে পৌঁছে গেছি। এখন আমাদের এই রাস্তা ধরে স্টিফ উপরের দিকে উঠে যেতে হবে মোটামুটি 1.5-2 ঘন্টার মতো, এবং তারপরে আমাদের দড়ি ধরে ক্লাইম্ব করতে হবে। জানি না কতটুকু ধারণ করতে পারবো সেই দৃশ্যগুলো, তারপরেও চেষ্টা করব।
যে আমাদের ঠিক এই জায়গাটা দিয়ে ক্রস করতে হবে। আর আমরা এখন আছি এইখানে। লং ওয়ে টু গো। স্টিফ অংশটা শুরু হবার সময় থেকেই এখানে দড়ি বেঁধে দেয়া আছে। এখানে রাস্তা এতই ভয়ঙ্কর যে এক জায়গায় দাঁড়িয়ে ব্যালান্সিং করে ক্যামেরা ধরাটাও বেশ বিপজ্জনক। মোটামুটি সামিট পর্যন্ত পুরো রাস্তাটাই দড়ি বেঁধে দেয়া আছে, তবে কিছু কিছু জায়গায় দড়ি ছেঁড়াও ছিল। আমরা অলমোস্ট হাফ হয়ে চলে আসছি ক্লাইম্বিংয়ের। আর মোটামুটি 40 মিনিটের ক্লাইম্বিং আছে আমাদের, তাহলে আমরা চলা পাস সামিট করে ফেলবো ইনশাল্লাহ। অবশেষে অনেক চড়াই উতরাই পার করে আমরা সামিট করে ফেললাম চোলা পাস। এখন আর অল্প একটু রাস্তা পার করলেই আমরা কিন্তু পৌঁছে যাব ডংলাতে। আর এখান থেকে ঠিক ওই দিকে মেঘের ঠিক নিচে দেখা যাচ্ছে মাউন্ট মাকালু। এখন আমরা এখানে কিছু হালকা নাস্তা করে নিব। হালকা নাস্তা করে আমরা এই বরফের সিঁড়িগুলো বেয়ে নিচের দিকে নেমে যাব। ছোট একদম বরফ হয়ে গেছে। আমরা জ্যাম প্যানকেক নিয়ে এসেছিলাম, এখন আমরা এটা দিয়ে নাস্তা করব। নাস্তা করে আমরা নিচে নামা শুরু করে দিব। বরফ বেয়ে? হ্যাঁ, বরফের খাদের আমরা বরফের খাদের ভেতর দিয়ে নিচে নামা শুরু করে দেব। ক্রাম্পন পরে? ক্র্যাম্পন পরে না না। Open eye, feel the waves cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. এত ভোরে রওনা হয়েও আমরা খুব একটা সুবিধা করতে পেরেছিলাম না, কারণ গ্লেশিয়ারের বরফ ইতিমধ্যে গলতে শুরু করে দিয়েছে, যা খুবই বিপজ্জনক। কারণ মাঝে মাঝেই আমরা বরফ ভেঙে হাঁটু পর্যন্ত দেবে যাচ্ছিলাম। তবে এই অবস্থায় ক্র্যাম্পনও খুব একটা কাজে দিবে না। এই জন্যই আমাদের রেকমেন্ডেশন থাকবে আপনারা এই ট্র্যাকটি অ্যান্টি ক্লকওয়াইজ করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে ভোর 6টায় জংলা থেকে রওনা হলে সকাল 8টা-9টার মধ্যে গ্লেশিয়ার পার হতে পারবেন। তবে অবশ্যই ক্র্যাম্পন সাথে আনতে কখনোই ভুলবেন না। এছাড়াও যারা অ্যান্টি ক্লকওয়াইজ এই রুটটা ট্র্যাকিং করেছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তারা নাকি এই পুরো রুটটা 6 থেকে 8 ঘন্টার মধ্যেই পার করতে সক্ষম হয়েছে, যেখানে ক্লকওয়াইজে আমাদের সময় লেগেছিল 10 থেকে 11 ঘন্টার মতো। Make it last forever. Stop in time. Yeah, I'm surrendering. Hold tight, hold tight. Chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only
ভুলেই গেছি আমি কি কষ্ট করতে করতে এই জায়গাটাতে এসে পৌঁছাইছি। টানা 7-8 ঘন্টার ট্রেকিং শেষে এই জায়গায় এসে পৌঁছাইছি। আমি ভুলেই গেছি সেই সব কষ্ট। এতটা সুন্দর, এতটা সুন্দর। এই ট্রেকিংয়ের জন্য আমরা সব কিছুই আলট্রা লাইটওয়েট এবং ওয়াটারপ্রুফ কিনেছিলাম। সেটা যে কতটা ভালো সিদ্ধান্ত ছিল তা বলে বোঝানো যাবে না। এতে করে আমাদের জিনিস ক্যারি করতেও যেমন সুবিধা হয়েছে, ঠিক তেমন হুটহাট ঝর্ণায় ভিজে গেলেও চিন্তা করতে হয়নি। ছোট্ট গ্লেশিয়ারটি চোখের পলকেই মিলিয়ে গিয়ে ঝর্ণায় পরিণত হলো, আর ঝর্ণার পথ ধরেই আমরা এসে পৌঁছালাম ছবির মতো সুন্দর এক ভ্যালিতে। So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you. এই স্লিপিং ব্যাগটা আমরা কাঠমান্ডুর থামেল থেকে কিনেছিলাম। তো আজকে হঠাৎ করেই খেয়াল করে দেখলাম যে স্লিপিং ব্যাগটা মেড ইন বাংলাদেশ। স্লিপিং ব্যাগটা আসলে খুবই গরম, আমরা মোটামুটি -4-5 ডিগ্রি তাপমাত্রায়ও খুব ভালো একদম ঘামায় দিয়েছিল। যদিও উপরে একটা কম্বল ছিল, তারপরেও খুবই ভালো কোয়ালিটি। আমি জানি না এই প্রোডাক্টটা বাংলাদেশে পাওয়া যায় কিনা, বাট দেশ থেকে এত দূরে নিজের দেশের এরকম একটা প্রোডাক্ট সত্যি প্রাউড ফিল করায়। অবশেষে আমরা থাকনাক থেকে জংলায় এসে পৌঁছেছি চোলাপাস সামিট এবং ক্রস করে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5400 মিটারের বেশি উচ্চতায় অবস্থিত। তো আমি এখন আপনাদেরকে একটু কিছু ট্রেল আপডেট জানিয়ে দেই যে থাকনাক থেকে জংলা পর্যন্ত রাস্তাটা ঠিক কেমন ছিল। থাকনাক থেকে আমরা সকাল 6টার সময় রওনা হয়েছিলাম। তো প্রথম দিকে বেশ কিছুটা আপ হিল ছিল, বাট খুব একটা স্টিফ ছিল না। এবং আমরা যখন একটা পয়েন্টে গিয়ে পৌঁছালাম যে যেখান থেকে আমরা চোলাপাসকে দেখতে পাচ্ছি, সেই পয়েন্ট থেকে স্ট্রেট ডাউনহিল ছিল কিছুটা রাস্তা। এবং আমরা যখন একদম চোলাপাসের এন্ট্রেন্স পয়েন্টে পৌঁছে গেলাম, সেখান থেকে একদম স্ট্রেট আপহিল ছিল। এবং 1-1.5 ঘন্টার মতো আপহিল যাওয়ার পরে মোটামুটি পরের 1-1.5 ঘন্টার মতো রাস্তা পুরোপুরি আমরা রোপ দিয়ে ক্লাইম্ব করে করে চোলাপাসে সামিট করেছি, যেটা আপনারা দেখেছেন। আর সামিট করার পরে আপনার সেখানে কিছু হালকা নাস্তা করে নিয়েছিলাম, এবং তারপর থেকে একটা স্টিপ ডিসেন্ট হালকা একটু নেমে তারপরে আমরা একটা বরফের চাই পার করে যে ঝর্ণাটা বয়ে যাচ্ছিল চোলাপাসের ওখান থেকে, তো সেই ঝর্ণাটাকে ফলো করতে 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 মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো হাঁটার পরে আমরা এসে পৌঁছাই জংলা ভিলেজে। সত্যি কথা বলতে সেটা হচ্ছে যে শুরুর দিকে এবং শেষের দিকে ট্রেলটা অনেক ইজি ছিল, বাট চোলাপাস ক্রস করার যে রাস্তাটা সেটা অনেক বেশি টাফ ছিল। বিশেষ করে আপনাকে অল্টিটিউডের সাথে অনেক বেশি যুদ্ধ করতে হবে, এটা একটা ব্যাপার। বাট আপনি যদি গোকিওরি অথবা যদি অ্যান্টি ক্লকওয়াইজ আপনি ট্রেকিং করে থাকেন, যেমন কালাপাথরে যদি আপনি সামিট করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে চোলাপাসটাকে সামিট করা অনেক বেশি ইজি হবে। তো জংলায় আসার পরে আমরা এখানে এই হোটেলটাতে উঠেছি। এখানকার মেনুগুলো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে আসার পরে আমরা হট শাওয়ার নিয়েছি। আমাদের দুইজনের আমরা দামাদামি করে নিয়েছিলাম। ওরা যদিও 1000 রুপি করে চাচ্ছিল, বাট আমরা নিজেরা দামাদামি করে সেটাকে 1500 রুপিতে নামিয়ে এনে আমরা এখানে শাওয়ার নিয়ে নিয়েছি। তো মেইন বিষয় যেটা সবাই যেটা বলে যে এই পুরো ট্রেইলে শাওয়ার নেওয়ার কোনো ব্যবস্থা নেই, আসলে বিষয়টা একদমই তেমন না। আপনি শাওয়ার নিতে পারবেন, বাট প্রাইসিংটা একটু বেশি। যেমন নামচে বাজারে যে প্রাইসিংটা ছিল 500 রুপি করে, সেটা এখানে এখন চলছে 1000 রুপি করে, হয়তো বা কোরাক শেপে গিয়ে আরো অনেক বেশি হয়ে যাবে। সো আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনার যদি খারাপ লাগে, কারণ বেশি দিন শাওয়ার না নিয়ে থাকলে যে কারোরই খারাপ লাগবে, সো আপনি 5 দিন 7 দিন অন্তর অন্তর শাওয়ার নিতেই পারেন। তো এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের তৃতীয় এপিসোড। আমাদের তৃতীয় এপিসোডে আপনারা দেখেছেন যে আমরা কিভাবে
গোকিও গিয়ে পৌঁছেছি, গোকিও রিসামিট করেছি, কিভাবে আমরা নগজম্পা গ্লেশিয়ার পার করেছি এবং কিভাবে আমরা চোলা পাস সামিট করেছি। খুবই এক্সাইটিং ছিল পর্বটা। যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবার সাথে পর্বটা শেয়ার করে দিন এবং যারা এই ধরনের ট্র্যাক করতে চায় তাদেরকে তথ্যগুলো জানার সুযোগ করে দিন। আগামীকাল আমাদের 4র্থ এপিসোড শুরু হতে যাচ্ছে এবং 4র্থ এপিসোডে আমরা জংলা থেকে লবুচি পর্যন্ত যাত্রা করব। লবুচিতে গিয়ে পৌঁছা মাত্রই আমরা কিন্তু এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকিং এর মেইন রুটে এন্টার করতে যাচ্ছি। সব মিলিয়ে 4র্থ পর্ব আরো বেশি এক্সাইটিং হতে যাচ্ছে, কারণ 4র্থ পর্বে আমরা এভারেস্ট বেস ক্যাম্প অর্থাৎ আমাদের যেটা মেইন গোল সেটাতে পৌঁছাতে যাচ্ছি। অবশেষে আমরা পৌঁছে গেছি মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পে এবং সেই সাথে কালা পাথর সামিট করতে যাচ্ছি। ওয়েদার ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। আমরা আছি 5611 মিটার উচ্চতায় এবং কালা পাথর সামিট শেষে আমাদের ঘরে ফেরার পালা শুরু হয়ে যাবে। সো স্টে টিউনড, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। টিল দেন, গুড বাই।